হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 222 পাতায় যে স্কুলটা আছে আজ আমরা সেটাই করব। কত নম্বর স্কুল করবো বলো তো? 14 নম্বর স্কুলটা আমরা কিন্তু আজকে করব। 14 নম্বর স্কুলটা কী বলছে, স্কুলের কোশ্চেনগুলো ভালো করে দেখো। কি বলছে যে লোহার প্রধান আকরিকের নাম কি? লোহার প্রধান আকরিকের নাম হচ্ছে হেমাটাইট। ঠিক আছে, বলছে প্রদত্ত কোনটি পাললিক শিলা নয়? প্রদত্ত কোনটি পাললিক শিলা নয়? এখানে কিন্তু আছে চুনাপাথর, বেলেপাথর, শেল। এটা হচ্ছে পিউমিজ উত্তর হবে। ঠিক আছে, তারপরে বলছে যে লোহার মধ্যে ক্রোমিয়াম, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা হয় কি? লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে তৈরি করা স্টেনলেস স্টিল। যে গ্রানাইটের পরিবর্তিত রূপটা কি? গ্রানাইটের পরিবর্তিত রূপ হচ্ছে নিস। ঠিক আছে, প্রদত্ত কোনটি লব্ধরাশি? দৈর্ঘ্য, ভর, সময় আর বেগ। বেগ হচ্ছে লব্ধরাশি। নেক্সট পেজে দেখো কি বলছে, 223 নম্বর পেজে বলছে যে কেলভিন, তোমরা দেখতে পাচ্ছ আশা করি সবাই। বলছে কেলভিন কোন ভৌতরাশির একক? কেলভিন হচ্ছে উষ্ণতার একক। ঠিক আছে, এসআইতে বলের একক কি? এসআইতে বলের একক হচ্ছে নিউটন। বাঁধের জলে সঞ্চিত শক্তির নাম কি? বাঁধের জলে সঞ্চিত শক্তি কিন্তু স্থিতিশক্তি, অবশ্যই স্থিতিশক্তি হবে। প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মান কত? 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি হয় সে স্থানে গ্যাসের চাপ কী হয়? গতিশীল গ্যাসের ক্ষেত্রে যে স্থানে বেগ বেশি সেই স্থানে চাপ কিন্তু কম হয়। এটা কিন্তু বার্নৌলির নীতি কিন্তু অ্যাকচুয়ালি এটাই। কনুই বা হাঁটুতে রয়েছে কোন ধরনের সন্ধি? হিঞ্জ সন্ধি। ঠিক আছে, তারপর বললো যে রক্তের জীবাণুনাশক উপাদানটির নাম কি? রক্তের জীবাণুনাশক যে সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যার সংকেত CH4। ঠিক আছে, এটি নবীকরণযোগ্য শক্তি উৎসের নাম লেখো। নবীকরণযোগ্য শক্তি উৎস হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, সৌরশক্তি। খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্যের নাম কি? খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য হচ্ছে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম। যে কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? কোনো বস্তুর ভর মাপা হয় দাঁড়িপাল্লার সাহায্যে বা তুলাযন্ত্রের সাহায্যে। সাধারণ তুলাযন্ত্র বা তুলাযন্ত্রের সাহায্যে বা দাঁড়িপাল্লাও বলতে পারো। তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লার সাহায্যে। এটি স্পর্শহীন বলের উদাহরণ দাও। এটি স্পর্শহীন বল হচ্ছে চুম্বক বল। কী বল হবে? চুম্বক বল। ঠিক আছে, এসআইতে চাপের একক কি? এসআইতে চাপের একক হচ্ছে পাস্কাল। তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংক্রান্ত তৈরি করা হয়। তামার টিন মিশিয়ে তোমার তৈরি করা হয়, তামার টিন মিশিয়ে তৈরি করা হচ্ছে ব্রোঞ্জ। বলছে কোনো বস্তুর স্থিতিশক্তি আর গতিশক্তি হচ্ছে আপেক্ষিক। কোনো বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তি বলছে আপেক্ষিক। এটা কি সত্য না মিথ্যা বলতে হবে? এটা কিন্তু সত্য। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে অক্সিনোমিটার। অক্সিনোমিটার। বলে যে মানবদের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? 4টি প্রকোষ্ঠ আছে। তারপর নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেনে মুভ করতে হবে। নেক্সট কোশ্চেন বলছে আমাদের যে আগ্নেয় শিলা আর পাললিক শিলার মধ্যে পার্থক্য লেখো। আগ্নেয় শিলা আর পাললিক শিলার মধ্যে পার্থক্য তোমরা তোমাদের মানব বইতে 127 পাতায় পেয়ে যাবে, রায়মার্টিনের মানব বই যদি থাকে। এই যেখানে দেখো দেওয়া আছে আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত শিলা বা পরিবর্তিত শিলার পার্থক্য। এটা তোমরা একটু স্ক্রিনশট মেরে রাখতে পারো, কারণ এটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। যাদের কাছে রায়মার্টিনের বই নেই তারা এটা একটু স্ক্রিনশট মেরে নাও। তো যাদের কাছে বই নেই তারা একটু এটা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, একটু স্ক্রিনশট মেরে নাও। এটা এখানে তো আগ্নেয় শিলা আর পাললিক শিলার পার্থক্য করে দেওয়া আছে, দেখে নিও, অনেকগুলো করে দেওয়া আছে। তারপরে বলেছে কি যে জীবাশ্ম বা ফসিল কাকে বলা হয়? জীবাশ্ম বা ফসিলের উদাহরণ এই সংজ্ঞা আমি একটু আগেই বলছিলাম তোমাদের। এই জীবাশ্ম বা ফসিলের সংজ্ঞা এই যে দেওয়া আছে এখানে, এটা পড়বে। জীবাশ্ম কাকে বলে এটা দেখবে। ঠিক আছে, জীবাশ্ম কাকে বলে এটা খুব ভালো করে দেওয়া আছে তোমাদের বইতে তোমরা পেয়ে যাবে। এটা বইতেও তোমরা পেয়ে যাবে। বইতে আছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 59-এ আছে, কিন্তু সেটার থেকে এটা বলা বেটার। ঠিক আছে, আকরিক বা ওর কাকে বলা, এটা আবার বইতে ভালো আছে। সুতরাং যেটা যেখান থেকে ভালো হবে সেটা সেখান থেকে দেবো। আকরিক বা ওর কাকে বলে এটা তোমরা 57 পাতায় পেয়ে যাবে তোমাদের বইতে। 57 পাতা। এই যে কী দেওয়া আছে, যে খনিজ থেকে ধাতুকে সস্তা এবং সহজে বের করে আনা সম্ভব হয় তাকে আকরিক বা ওর বলা হয়। ঠিক আছে, একই সঙ্গে কী দিয়েছে, একই সঙ্গে বলেছে যে অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম। অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট। অ্যাকচুয়ালি তোমরা এটা একটু ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, এই যে এই ছকটা থেকে কিন্তু শর্ট কোশ্চেন একটা আসবেই,
ঠিক আছে, এই শখটা ভালো করে মুখস্থ করবে। তারপরে বলছে কি তারপরে কি বলছে দেখে নাও। তারপরে বলছে যে স্থিতিশক্তি আর গতিশক্তিকে একত্রে কী বলা হয়? উত্তর হবে যান্ত্রিক শক্তি। কী বলে? এটা উত্তর এখানে লিখে দিচ্ছি, যান্ত্রিক শক্তি বলে। স্থিতিশক্তি আর গতিশক্তিকে একসঙ্গে বলে যান্ত্রিক শক্তি। তোমাদের বইতে এটা আছে। লিন্ডেম্যানের 10 শতাংশের সূত্রটা কী বলছে? লিন্ডেম্যানের 10 শতাংশের সূত্র তোমরা পেয়ে যাবে 95 পেজে। দেখে নাও এই যে যান্ত্রিক শক্তি কেন হচ্ছে দেখে নাও। এই স্থিতিশক্তি আর গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তোমরা বইতেই আছে এটা। আর তোমরা 95 পাতা বের করলে তোমরা পেয়ে যাবে কি লিন্ডেম্যানের 10 শতাংশের সূত্র। এই যে দেওয়া আছে, কী দেওয়া আছে? প্রতিটি ট্রপিক লেভেল গৃহীত শক্তির প্রায় 10 শতাংশ ওই পুষ্টিস্তরের জীবেদের দেহগঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রপিক লেভেলের জীবেরা গ্রহণ করতে পারে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে বার্নৌলির নীতিটি লেখো। বার্নৌলির নীতিটা তোমাদের বইতে আছে, এটা তোমরা পেজ নাম্বার পেয়ে যাবে 104 পাতা। বার্নৌলির নীতি 104 পাতায় আছে। এই যে একদম নিচের দিকে, একদম নিচের লাইনটা কী বলছে দেখে নাও। বার্নৌলির নীতিটা বলছে যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের বেগ সবচেয়ে বেশি, সেই স্থানে গ্যাস বা তরলের চাপ অনেক কম হয়। এটা হচ্ছে বার্নৌলির নীতি কিন্তু। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো প্রশ্ন, যে নদীর বা তলদেশ সবসময় চওড়া করা হয় কেন? তোমরা রায়মার্টিনের মানব বইতে 212 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। 212 পাতায় এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও একটু উত্তরটা। এই যে নদীর তলদেশ চওড়া হয় কেন, উত্তরটা দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে যে প্রাথমিক বা মৌলিক রাশি কাকে বলা হয়? একটি উদাহরণ দাও। এসআইতে আয়তনের একক কী? এসআইতে আয়তনের একক তো ঘনমিটার, তাই তো? এসআইতে গিয়ে আয়তনের একক কী হয়? ঘনমিটার হয়। ঠিক আছে, এটা মাথায় থাকার জন্য। ঠিক আছে, আর 64 পাতায় তোমরা এটা পেয়ে যাবে মৌলিক একক বা প্রাথমিক একক কাকে বলা হয়। বলছে এমন কিছু রাশি আছে যারা অন্য কোনো রাশির উপর নির্ভর করে না। এদেরকে যেমন দৈর্ঘ্য, ভর, সময়, এটা কিন্তু মৌলিক বা প্রাথমিক রাশি। ওকে, নেক্সট কোশ্চেন বলছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে? 1 লিটার সমান কত সিসি? 1 লিটার মানে হচ্ছে তোমার 1000 সিসি। 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি হয়। ঠিক আছে, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা হয় দেখে নাও। এই যে দেওয়া আছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলা। এখান থেকে এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে আর 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি হয়। 1000 সিসি। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানির ব্যবহারে একটু অসুবিধা লেখো। জীবাশ্ম জ্বালানির ব্যবহারে একটা অসুবিধা তোমরা তোমাদের রায়মার্টিনের যে মানবই আছে তার 124 পাতায় পেয়ে যাবে। 124 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও জীবাশ্ম জ্বালানির ব্যবহারের অসুবিধাগুলো কী কী। প্রথমত হচ্ছে বলছে দূষণ সৃষ্টি। অত্যাধিক জীবাশ্ম জ্বালানির ব্যবহারে নির্গত বজ্র, ছাই, কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতির দ্বারা বা ভূমি দূষণ, বায়ু দূষণ, জল দূষণ প্রভৃতি ব্যাপক হারে ঘটে। ঠিক আছে, আর কি হয়? স্বাস্থ্যহানি হতে পারে, জমির উর্বরতা হ্রাস পেতে পারে, এইগুলো কিন্তু হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। বলছে যে বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের অসুবিধাগুলো কী কী। তোমরা এটা 126 পাতায় পেয়ে যাবে যে বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের অসুবিধাগুলো কী কী আছে। দেখে নাও, এখান থেকে এই অবধি সবটা কিন্তু তোমাদের লিখতে হবে এটা। ঠিক আছে, এটা মুখস্থ করে ফেলবে, আশা করি অসুবিধা নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে প্রদত্ত ঘটনাগুলি কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়। অ্যাকচুয়ালি আমি এখানে যে করা দেওয়া আছে এইগুলো বলবো না, এগুলো তো বলবোই, সেই সাথে আমি আরও একটু তোমাদের বেশি করে দিচ্ছি। তোমরা একটু এইগুলো সবটা মুখস্থ করবে, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, 178 পাতায় তোমাদের একটা ছক দেওয়া আছে, এই ছকটা তোমরা মুখস্থ করে নেবে। এই যে এই ছক থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি শুধু এই উত্তরগুলো বলছি, এই উত্তরগুলো তোমরা এর মধ্যে পেয়ে যাবে, অসুবিধা নেই। প্রতিটা উত্তর পেয়ে যাবে। এইগুলো প্রত্যেকটা ওখানে দেখো 8টা দেওয়া আছে। কোনটা কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে একটু ভালো করে পড়ে নেবে। এটা দুবার পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে। আর সেই সাথে সাথে এটাও একটু পড়ে নেবে। এই এখনও শেষ হয়নি, এই পাশেও আছে। ঠিক আছে, এই পাশে আরও 4টে আছে, মানে 12টা। এই যে শক্তিগুলো একটু ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। নেক্সট দেখো, আচ্ছা এইগুলো একটু পড়ে নেবে। এই যে কোন শক্তি রূপান্তরিত শক্তির কথা বলেছে, এখানে উদাহরণগুলো দেওয়া আছে একটা করে, এটা একটু পড়ে নেবে। আর সঙ্গে এটা বলে একটু আগে আমি একটা স্কুলে এই কোশ্চেনটা পেলাম, তো বলছে এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই যে প্রতিটা কোশ্চেন কিন্তু পড়ে রাখবে। এখানে এই পাশের প্রতিটা কোশ্চেনের উপরে যেগুলো বললাম এগুলো সব এখান থেকে কিন্তু তোমরা একটা শর্ট কোশ্চেন অবশ্যই পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তারপর খাদ্য শৃঙ্খল কাকে বলা হয়, এটা হচ্ছে 185 পাতায় পেয়ে যাবে। মানবীয়তেই দেখো 185 পাতায় তোমরা খাদ্য শৃঙ্খল কাকে বলে পেয়ে যাবে। আর এই যে 4টি স্কুল বলছি, এই 4টি স্কুলে কিন্তু লাস্টের 4টি স্কুলে কিন্তু এই কোশ্চেনটা আছে।
খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে প্রতিটা স্কুলে আমি দেখেছি এখান থেকে এই অবধি লিখতে হবে কিন্তু, ঠিক আছে। কী বলেছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কী বলছে, নেক্সট প্রশ্ন কী বলছে, খাদ্য শৃঙ্খল কাকে বলে, বনের খাদ্য শৃঙ্খল তীরচিহ্নের সাহায্যে দেখাও। তাই যে বনের খাদ্য শৃঙ্খল আমি তোমাদের আগের স্কুলেও দেখিয়েছি একবার, আর এখানেও বলছি। এই যে ঘাস যে উৎপাদক, ঘাস থেকে হরিণ যে প্রথম শ্রেণীর খাদক, হরিণ থেকে বাঘ যে সর্বোচ্চ শ্রেণীর খাদক, বাঘ হরিণ খায়, হরিণ ঘাস খায়, ঠিক আছে। এটা কিন্তু একটা খুব ছোটো কিন্তু একটা ভালো খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। তারপরে বলছে কি, তারপর হচ্ছে গাবলুর ওজন 40 কেজি, উচ্চতা 122 সেমি হলে গাবলুর দেহবৎসূচক বিএমআই কত। বিএমআই বের করতে হয় কী করে, বিএমআইটা দেখে নাও। বিএমআইয়ের সূত্র হচ্ছে বিএমআই বের করতে হবে W/H², অর্থাৎ ওজন কত, ওজন বলছে 40 কেজি, ওকে। ওপরে হবে 40 কেজি, আর তলায় কত বলছে 122 সেন্টিমিটার, ওকে। তাহলে 122 সেন্টিমিটার গিয়ে তাকে স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তোমাদের 122 তার স্কোয়ার দিয়ে এটাকে যদি ভাগ করি আমরা, তাহলে এখানে যে উত্তরটা পাবে সেটাই কিন্তু তার বিএমআই হবে, ঠিক আছে। এটাকে তোমাদের ফুট দিয়ে করতে হবে। তোমাদের বইতে কী দেওয়া আছে, ফুট দিয়ে করা আছে। 1 সেকেন্ড একটু, তোমাদের বইতে ফুট দিয়ে না মিটার দিয়ে করা আছে তোমাদের বইতে। তাহলে 122 সেন্টিমিটারকে তোমাদের কী করতে হবে, 122 সেন্টিমিটার যেটা আছে ওটাকে মিটার করতে হবে। তাহলে সেন্টিমিটারকে মিটার করতে হলে কী হতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়, মানে 1.22 হবে। তাহলে 1.22 তার স্কোয়ার করলে এটা তোমার হয়ে যাবে। উত্তর কী হবে, যে উত্তরটা হয় 40 দিয়ে ভাগ করলে যে উত্তরটা তোমরা পাবে সেই কিন্তু এটার উত্তর হবে। এবং এটা কী হবে, এত কেজি পার মিটার স্কোয়ার হবে এর একক, ঠিক আছে, কেজি পার মিটার স্কোয়ার হবে। এটা হচ্ছে বিএমআইয়ের একক। তো তোমরা এটা কিন্তু বের করে নেবে এখান থেকে, ক্যালকুলেশন 40/1.22 তার স্কোয়ার করে দেখবে বাড়িতে কত হয়, ঠিক আছে, করে দেখবে, ওকে। ক্যালকুলেটর পাঠিয়ে করবে বা নিজের বাড়ি একা একা করো, ঠিক আছে। মানব হৃৎপিণ্ডের একটি সরল চিহ্নিত চিত্র অঙ্কন করো। এটা 265 পাতায় ডায়মেটিন বইতে আমি দেখছিলাম, খুব ভালো হয়েছে চিত্রটা। তো ওই জন্য তোমরা যদি ওটা করো 265 পাতায় ডায়মেটিন বইয়ের উত্তরটা যদি তোমরা করো চিত্রটা, এখানে দেখো খুব প্রতিটা জিনিস মার্কিং করে দিয়েছে এবং খুব সুন্দর আঁকা আছে, সিম্পলভাবে আঁকা আছে। তোমরা কিন্তু এটা আঁকতে পারো, ঠিক আছে, এটা কিন্তু আঁকতে পারো তোমরা খুব ভালোভাবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, বলছে যে শিরা ধমনির মধ্যে একটি পার্থক্য লেখো। শিরা ধমনির মধ্যে পার্থক্য 246 পাতায় আছে। শিরা ধমনির মধ্যে পার্থক্য, শিরার ধমনির মধ্যে পার্থক্য দেখে নাও, এই যে দেওয়া আছে শিরার ধমনির মধ্যে পার্থক্য, একদম উপরের দিকে দেওয়া আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ পাচ্ছ। তো একদম উপরেরটা শিরা ধমনির মধ্যে পার্থক্য একটু দেখে নেবে, ঠিক আছে। অনেকগুলো দেওয়া আছে, 3-4টের মতো দেওয়া আছে, গঠনগত আর কার্যগত পার্থক্য আলাদা আলাদা করে দেওয়া আছে। পরীক্ষায় যদি আলাদা করে আসে তখন ফুসফুস শিরা কীভাবে দিয়ে রক্ত, কী ধরনের রক্ত পরিবহন করে, রক্তের একটি কাজ লেখো, ঠিক আছে। ফুসফুসীয় শিরা কী ধরনের রক্ত পরিবহন করে দেখে নাও, তোমরা টেক্সট বুকে দেখে নাও কী ধরনের রক্ত পরিবহন করে। ফুসফুসীয় শিরা এই যে লেখা আছে, দেখে নাও। ফুসফুসীয় শিরা কিন্তু বিশুদ্ধ রক্ত পরিবহন করে, কী করে, বিশুদ্ধ রক্ত পরিবহন করে। আরটা কী দিয়েছে, রক্তের একটি কাজ, ওকে। রক্তের একটি কাজ দেখে নাও, রক্তের একটি কাজ, অ্যাকচুয়ালি রক্তের কাজ কী জানো, জীবাণুকে ধ্বংস করা। শরীরের মধ্যে থাকা জীবাণুকে কিন্তু রক্ত, এখানে আলাদা করে কোথাও লেখা নেই, কিন্তু এটা তোমরা এটাই লিখবে, আমাদের শরীরে থাকা জীবাণুকে ধ্বংস করে হচ্ছে রক্ত, ঠিক আছে। আমাদের শরীরে থাকা জীবাণুকে ধ্বংস করে হচ্ছে রক্ত। আমি দেখিয়ে দিচ্ছি, দাও, এই যে জীবাণু আছে, জীবাণুকে মেরে ফেলে, শরীরের ভিতরে থাকা জীবাণুকে কিন্তু রক্ত মেরে ফেলে, এটা হচ্ছে রক্তের প্রধান কাজ, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে অস্থিসন্ধি কাকে বলা হয়। তোমরা 235 পাতা, এটা তোমরা পেয়ে যাবে ডায়মেটিনের বইতে। আর ফুসফুসের দুটির লক্ষণ, ঠিক আছে। তো অস্থিসন্ধি কাকে বলে দেখে নাও, 265 পাতা, 265 পাতায় দেওয়া আছে যে, সরি 235 পাতায় আছে তোমার অস্থিসন্ধি কাকে বলে দেখে নাও। 235 পাতায় দেওয়া আছে অস্থিসন্ধি কাকে বলে, এই যে দুটি বা ততোধিক অস্থির সংযোগস্থলকে অস্থিসন্ধি বলা হয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, ফুসফুসের দুটি সমস্যা উল্লেখ করো। ফুসফুসের দুটি সমস্যা, এখানে দেখে নাও ফুসফুসের দুটি সমস্যা কী কী আছে, হাঁপানি বা অ্যাজমা, যক্ষা বা টিউবারকিউলোসিস আর ব্রঙ্কাইটিস, এগুলো হচ্ছে ফুসফুসের কিন্তু সমস্যা এখানে দেওয়া আছে, এখান থেকে এটা পড়ে নেবে। তোমাদের বইয়ের থেকে এখানে সবচেয়ে ভালো লেখা, আমি বইয়ের থেকে কাউকে লাগিয়ে দিয়েছি, বাট এখানে সবচেয়ে ভালো লেখা, তোমরা স্ক্রিনশটও মেরে রাখতে পারো এখান থেকে, ঠিক আছে। এই ছিল আমাদের 14 নম্বর স্কুল, আর একটা স্কুল বাকি আছে, ঠিক আছে, এটা আমরা নেক্সট দিন দেখে দেবো। তো তোমাদের এই 14খানা স্কুল একটা নির্দিষ্ট তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে, যে প্লেলিস্টটা আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে, ঠিক আছে। এই ছিল আমাদের মোট আজকের
তোমার 14টা মানে টোটাল আমার 14টা স্কুল শেষ হয়ে গেল, আর একটা স্কুল বাকি আছে, এটা আমি করে দেবো আবার। তো তোমরা আপাতত প্রতিটা স্কুল দেখো, লাইক করো, শেয়ার করো, বন্ধুদের জানাও, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। প্লে লিস্টের লিঙ্কটাও তুমি বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, ঠিক আছে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই।